ঢাকায় অবস্থিত বিমান ঘাঁটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অপারেশনাল ঘাঁটি। এটি প্রশিক্ষণ ঘাঁটি নয় বলে জানিয়েছেন বিমান বাহিনীর উইং কমান্ডার HM আব্দুল বাসেত। দুপুরে বিমান বাহিনীর প্রধানের পক্ষ থেকে সাভারের আকরাইন বাগানে বাড়ি কবরস্থানে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত লামিয়া আক্তার সোনিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণের সময় তিনি একথা বলেন। নিহত লামিয়া আক্তার সোনিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণের আগে তার পরিবারের সাথে সাক্ষাৎ করে বিমান বাহিনীর প্রধানের পক্ষ থেকে সার্বিক খোঁজ খবর নেন। উইং কমান্ডার HM আব্দুল বাসেত আরও বলেন, বিমান বাহিনীর পক্ষ থেকে এ দুর্ঘটনার সকল ভিকটিমদের পাশে থেকে সর্বোপরি সকল ধরনের সহযোগিতা করতে বদ্ধপরিকর। দীর্ঘ 5 মাস 10 দিন পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাস আজ থেকে শুরু হয়েছে। সকালে দফায় দফায় বৃষ্টিতে ভিজে কুয়েটের শিক্ষার্থীরা তাদের ক্লাসরুমে প্রবেশ করে। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের পাঠদান শুরু করেন। এর আগে গত 18 ফেব্রুয়ারি শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে পরিস্থিতি সামাল দিতে ক্লাস ও হল বন্ধ ঘোষণা করে কুয়েট কর্তৃপক্ষ। ওই দিন তৎকালীন উপাচার্য সহ কয়েক শিক্ষককে লাঞ্ছিত করেন শিক্ষার্থীরা। শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে 4 মে থেকে একাডেমিক কার্যক্রম বর্জন করে শিক্ষক সমিতি। এরপর শিক্ষকরা আর ক্লাসে ফেরেননি। কুয়েট ভিসি বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের আন্তরিকতার কারণে একাডেমিক কার্যক্রম শুরু করা সম্ভব হয়েছে। প্রত্যেক ডিপার্টমেন্টের একাডেমিক কমিটি আছে, ডিন হেড আছে, তারা দায়িত্ব নিয়েছেন। তারা আস্তে আস্তে এটা ব্যাকআপ করবেন। কিভাবে করবেন এটা তাদের নিজস্ব পলিসি, কারণ এক একজন একই জায়গায় থামছে। মোটামুটি আমরা যদি 2-3টা ছুটি আমরা ছুটি না দিয়ে দেখা যাচ্ছে যে আমাদের চেষ্টা আছে যে টার্ম ব্রেকগুলো না দেওয়া, তারপরে হচ্ছে বিভিন্ন ছুটি কমায় দিয়ে আমাদের এই ক্ষতিগুলোকে আসলে পূরণ করার চেষ্টা করব। মাওলানা ভাসানীর আদর্শকে ধারণ করে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, মাওলানা ভাসানী প্রথম ব্যক্তি যিনি পাকিস্তানি শাসক গোষ্ঠীকে বিদায় করার ঘোষণা করেছিলেন কাগমারি সম্মেলনের মাধ্যমে। মাওলানা ভাসানী বুঝেছিলেন যে পাকিস্তানিদের সাথে সম্ভব নয়। অন্যদিকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, একজন ব্যক্তি পূজা করে ইতিহাসের অন্যান্য সকল গুরুত্বপূর্ণ অংশকে বিলুপ্ত করার অপচেষ্টা করা হয়েছে। দুপুরে টাঙ্গাইলে পদযাত্রা শেষে নিরালা মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমাদের দেশের মানুষ টাঙ্গাইল শাড়িকে তার শিল্পকে পৃষ্ঠপোষকতা করতে পারে নাই, পুরো বিশ্বের বুকে তুলে ধরতে পারে নাই। আমাদের যে জাতীয় সম্পদ তার মর্যাদা আমরা দিতে পারি নাই। টাঙ্গাইল শাড়ির জিআই প্রোডাক্টের সত্য কখনোই ভারত নিতে পারে না। অবিলম্বে তা প্রত্যাহার করতে হবে, আমরা এই দাবি জানিয়ে গেলাম। গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেটে এলাকায় ড্রেনে পড়ে নিখোঁজ নারীর মরদেহ 36 ঘন্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম জানান, সকাল 8:30টার দিকে উদ্ধার অভিযানের তৃতীয় দিনে এরশাদনগরের টেকবাড়ি বিলের কচুরিপানার নিচ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। মৃত ফারিয়া তাসনিম রাজধানীর মিরপুরে বসবাস করতেন ও নিকুঞ্জ এলাকার মনি ট্রেডিং কর্পোরেশনে ন্যাশনাল সেলস ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন টঙ্গী পশ্চিম থানা ওসি ইস্কান্দার হাবিব। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে FB সাগরকন্যা নামের একটি মাছ ধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এই ঘটনায় সমুদ্রে 4 দিন ভেসে থাকার পর 9 জেলেকে উদ্ধার করেছে অপর 2টি মাছ ধরা ট্রলারের জেলেরা। এখনও নিখোঁজ রয়েছে আব্দুর রশিদ, নজরুল ইসলাম, রফিক, ইদ্রিস, হারুন ও কালাম নামের 6 জেলে। মঙ্গলবার ভোররাতে আহত জেলেদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে গত শুক্রবার সকাল 10টার দিকে বঙ্গোপসাগরের শেষ বয়ার 75 কিলোমিটার গভীরে ঘটনা ঘটে। মহিপুর থানার ওসি মাহমুদ হাসান বলেন, এই ঘটনায় গত 26 জুলাই ট্রলার মালিক কিশোর হাওলাদার জেলে নিখোঁজ উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি করেছেন। নিখোঁজ 6 জেলেকে সন্ধানের চেষ্টা চলছে। নারায়ণগঞ্জের ইসদাইর এলাকায় আগুনে পুড়ে গেছে অন্তত 20টি ছোট বড় বসতঘর। গভীর রাতে ইসদাইর এলাকার একটি টিন শেডের বসতঘরে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে মণ্ডলপাড়া ও হাজীগঞ্জে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় 1 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান, তারা মিয়ার টিনশেডের 2য় তলার ভাড়াটিয়া বাসার বসতঘরে হঠাৎ আগুন লেগে মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ শাহজাহান জানান,
মণ্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফরিদপুর শহরের গুহল লক্ষ্মীপুরে 11 বছরের শিশু ধর্ষণের অভিযোগে সাইফুর রহমান উজ্জ্বল নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও 1 লাখ টাকা জরিমানা অনাদায়ে 3 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামিমা পারভিন এ রায় দেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিল। পরে পুলিশ পাহারায় সাজাপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানো হয়। সারা পৃথিবীতে 30 কোটির বেশি মানুষ হেপাটাইটিস বি ও সি তে আক্রান্ত। পৃথিবীতে 13 লাখ মানুষ প্রতি বছর হেপাটাইটিস বি তে মারা যাচ্ছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এটি জনস্বাস্থ্যের জন্য একটি বিরাট হুমকি। কুমিল্লায় বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে আলোচনা সভায় সবাইকে সচেতন হয়ে চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। কুমিল্লা লিভার ক্লাব ও রোটারি ক্লাব অব লালমাইয়ের আয়োজনে কুমিল্লা লিভার ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিনামূল্যে হেপাটাইটিস বি পরীক্ষা ও স্বল্প মূল্যে ভ্যাকসিন প্রদান করা হয়। এর আগে একটি র্যালি নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। কুমিল্লা লিভার ক্লাবের সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইজাজুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নারী নেত্রী রোটারিয়ান দিলনাশি মহসিন, রোটারিয়ান ডক্টর তৃপ্তি চন্দ্র ঘোষ, সাংবাদিক খায়রুল আহসান মানিক সহ অনেকে। টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে 5 লাখ টাকা মূল্যের 1000 পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কেরুনতলি এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড স্টেশন টেকনাফ। অভিযানের সময় একজন সন্দেহভাজন ব্যক্তি হাতে থাকা প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে প্যাকেটটি তল্লাশি করে উদ্ধার করা হয় ইয়াবা। উদ্ধারকৃত মাদক টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ নৌ রুট মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট। গত 2 দশকেরও বেশি সময় ধরে 2টি ফেরিঘাট বালু ব্যবসায়ীদের দখলে। সরকারি জায়গা দখল করে সেখানে চলছে জমজমাট বালুর ব্যবসা। গত মাসে নৌপরিবহন উপদেষ্টা ঘাট পরিদর্শনে এসে ফেরিঘাট খালি করার নির্দেশ দিলেও দেদারসে চলছে বালু ব্যবসা। বিআইডব্লিউটি এর নির্দেশনাও মানছে না প্রভাবশালীরা। প্রতিনিধি লিটন আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। 2002 সালে আরিচা থেকে পাটুরিয়া স্থানান্তর করা হয় ফেরিঘাট। যানবাহনের চাপ সামাল দিতে নির্মাণ করা হয় 5টি ফেরিঘাট। আরিচা নদী বন্দরের আওতাধীন ভূমিতে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় 1 নং ও 2 নং 2টি ঘাট দখল করে অবৈধভাবে গড়ে উঠেছে বালু ও মাটি ব্যবসা। এরপরই বালু ব্যবসায়ীদের দখলে চলে যায় ফেরিঘাট 2টি। ঘাট এলাকায় অবৈধ বালু ব্যবসার কারণে ভোগান্তিতে যাত্রী, যানবাহন চালক ও স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, বালু ব্যবসায়ীরা বিআইডব্লিউটিএ ও প্রশাসনের যোগসাজশে এই অবৈধ বালু ব্যবসা চালাচ্ছে। প্রতাপশালী লোকেরা 1 নম্বর এবং 2 নম্বর ঘাট বন্ধ করে অবৈধভাবে বালুর ব্যবসা চালাই যাচ্ছে। এখানে আমরা বালির গায়ে আসা যাওয়া করে, দেখা যায় ধুলাবালি, অপূর্ণ ধুলাবালি। মোড়ের ভিতরে আমার মনে হয় 1 ট্রাক বালি পড়ে থাকে। এখান থেকে দ্রুতকালের ব্যবসাটা উচ্ছেদ করলে যায় সরকারের কাছে আমার আবেদন। অভিযোগ অস্বীকার করে বালু ব্যবসায়ীরা বলছে, নিজ মালিকানাধীন জমিতেই ব্যবসা করছেন তারা। এটা বিআইডব্লিউটি যখন ফরশ পিলার ওখানে স্থাপন করে, ওখানে এখন জমির মালিকানা হাইকোর্টে রিট করে তাদের পক্ষে অর্ডার আসছে। আমাদের নিজস্ব জায়গা যেহেতু আমরা অলরেডি মামলাও চালায়া যাব, এখন বন্ধ 2-3 দিন বন্ধ করছে, এই জন্য মামলা আমরা কার্যকরী মোটামুটি কাগজপত্র সবকিছু রেডি করছি। আমাদের তো একটা মালিকানা জায়গা, এখন আমরা মালিকানাধীন যদি অবস্থায় থাকতে পারি থাকবো, আর যদি না হয় এটা নিলামে উঠবো। কর্তৃপক্ষ জানিয়েছে, ঘাট থেকে অবৈধ বালু ব্যবসা সরিয়ে নিতে প্রশাসন বরাবর চিঠি ও মাইকিং করা হয়েছে। বালু জব্দ করে নিলাম পরিচালনা করেন। তারপরে আমি ওর সাথে কথা বলছি, পরে একটা মাইকিং করে দেন, মাইকিং করছে। এখন এই মুহূর্তে তারা আমরা একটু নিয়মের সাথে কথা বললে ভালো হবে যে আপনারা এখন ব্যবস্থা নিচ্ছেন কিনা, কারণ আমাদের তো ম্যাজিস্ট্রেটের ক্ষমতা নেই। বিআইডব্লিউটিএ চাইলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা প্রশাসন। বালুর অবৈধ ব্যবসা, সেই ব্যবসার জায়গাটি বা ক্ষেত্রটি হচ্ছে বিআইডব্লিউটি এর ফোর্সভুক্ত এলাকা। সেই বিআইডব্লিউটি এর জায়গায় মোবাইল কোর্ট করতে হলে তাদেরকেও সাথে রাখতে হবে। তারা যদি সেই মোবাইল কোর্টের আয়োজন করে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করব। দ্রুত ফেরিঘাট এলাকা থেকে অবৈধ বালু ব্যবসা অপসারণ করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।
দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানাখন্দ আর উঁচু নিচু রাস্তার কারণে দুর্ভোগ পোহাচ্ছেন কুমিল্লার চান্দিনা উপজেলার বাসিন্দারা। উপজেলার নবাবপুর রোড, কৃষ্ণপুর সহ গুরুত্বপূর্ণ সড়কে বৃষ্টির পানি জমে ছোট বড় গর্তের সৃষ্টিতে হাঁটাচলাও কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রায় হচ্ছে দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত হচ্ছে চালক, যাত্রী ও পথচারীরা। দ্রুত সংস্কারের কাজ শুরু হবে বলে জানিয়েছেন উপজেলা প্রকৌশলী শাহজালাল সরকার। সাজুর তথ্য ও চিত্রে বিস্তারিত মিফতা গালিবের প্রতিবেদন। কুমিল্লার চান্দিনা উপজেলায় এই সড়কগুলোতে চাকুরিজীবী, বয়োবৃদ্ধ, স্কুলগামী শিক্ষার্থী সহ কয়েক হাজার মানুষ নিজ নিজ গন্তব্যে চলাচল করে। উপজেলার নবাবপুর, কৃষ্ণপুর, কালিয়াচর সড়কের উপরের পিচ উঠে যাওয়ায় চরম ভোগান্তিতে মানুষজন। পা পিছলে যায়, হাঁটা যায় না, চলাফেরা করা যায় না, খুব দুর্ভোগ হইতেছে। গাড়ি উঠতে সমস্যা, আর বৃষ্টি হইলে উঠতে পারি না। প্যাসেঞ্জারেরও কষ্ট, আমরা চলাচলা গরিবের অনেক কষ্ট হবে। বেশি গাড়ি ঘোড়া চলার কারণে রাস্তার এরকম এই অবস্থা হাল হয়ে গেছে, অনেক নষ্ট হইতেছে, অনেক ভোগান্তি ভুগতেছে। এখন আমরা দীর্ঘদিন সংস্কারের কোনো উদ্যোগ না নেওয়ায় বৃষ্টির পানি জমে সৃষ্টি হয়েছে ছোট বড় খানাখন্দ, যা দুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানায় এলাকাবাসী। স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষার্থী আছে তারা এই রাস্তা দিয়ে যাতায়াত করতে খুব কষ্ট হয়। সবচেয়ে বেশি সমস্যা ছাত্রছাত্রীদের স্কুলে যেতে হয়, মাসে যেতে পারছি না, আমাদের অনেক কষ্ট হচ্ছে। সড়কের দুর্দশার কথা স্বীকার করে দ্রুত সংস্কার কাজ করবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বর্তমান 2025-26 অর্থ বছরে পুনরায় উক্ত সড়কের জরাজীর্ণ অংশের প্রাক্কলন প্রস্তুত করে পুনঃ অনুমোদনের জন্য প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আশা করা যাচ্ছে এই অর্থ বছরে দরপত্র আহ্বান করে রাস্তাটি মেরামত করা সম্ভব হবে। আশ্বাস নয়, অতি দ্রুত সংস্কার কাজ শুরু করার দাবি এলাকাবাসীর। মিফতা গালিব, মাই টিভি। এবার রক্তাক্ত জুলাই গণ অভ্যুত্থান। শান্তিপূর্ণ আন্দোলন থেকে রক্তক্ষয়ী সংঘর্ষ, একে একে কেড়ে নেয় ৮ তরতাজা প্রাণ। আহত হন অন্তত সহস্রাধিক ছাত্র জনতা। বৈষম্য বিরোধী আন্দোলনে কুষ্টিয়া জুড়ে সেদিনের সেই বিভীষিকাময় দৃশ্য আজও নাড়া দেয় সকলের হৃদয়। কুষ্টিয়া প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চুর তথ্য ও চিত্রে আবু সাইদ অপুর রিপোর্ট। পুলিশের গুলি আর টিয়ারসেল নিক্ষেপের এমন দৃশ্য গত বছরের 18 জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিরীহ ছাত্র জনতার উপর গোটা শহর জুড়ে নির্বিচারে গুলি চালায় তৎকালীন ফ্যাসিস্ট হাসিনা সরকারের পেটোয়া বাহিনী। সেদিনের আন্দোলনে বহু ছাত্র জনতা আহত হন, গ্রেপ্তার করা হয় অসংখ্য ছাত্র জনতাকে। তবে ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের এক দফা আন্দোলন শেষ প্রান্তে এসে ঘটে হৃদয়বিদারক ঘটনা। 4 আগস্ট পুলিশ ও বিজিবি সদস্যরা পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে ছাত্র জনতার উপর। বিশেষ করে 5 আগস্ট কুষ্টিয়া শহরে থানা মোড় 6 রাস্তা মোড়ে পরিণত হয় রণক্ষেত্র। একে একে প্রাণ যায় অন্তত 8 জন আন্দোলনকারীর, যার মধ্যে 2 জন শিশু কিশোরও ছিলেন। সরকারের কাছে আমি আর কি চাব, আমাকে একটা ভাতা করে দিই, আমার ছেলে মেয়েদের লেখাপড়াগুলো আমি যাতে করাতে পারি। আমি চাচ্ছি সরকার থেকে যে কোনো একটা চাকরি আমার ছেলের দিক, আর আমার মাসে মাসে একটা ফ্যামিলি কার্ড করে দিক। নিহতদের মধ্যে একজন আশাফুল ইসলাম। 2 সন্তানের জনক আশাফুল ইসলাম সেদিন স্ত্রীর সন্তানের কাছ থেকে অনুমতি নিয়ে গিয়েছিলেন আন্দোলনে, কিন্তু তাকে ফিরতে হয়েছে লাশ হয়ে। আমরা কিভাবে বাঁচবো, কিভাবে আমার ছেলে মেয়ে মানুষ হবে, এটা সরকারের দায়িত্ব। এই দেশের জন্য আমার স্বামী জীবন দিয়েছে, পুলিশের বিচার চাই, আমার স্বামীর হত্যার বিচার চাই, এবং আমি সরকারের অনুদান 10 লক্ষ করে টাকা দিয়েছে, এটাও কিন্তু আমি এখনো পাই নাই। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে 2 শিশু সন্তান নিয়ে স্ত্রী লাবণী আক্তার ইতি দিন কাটছে মানবেতরে। প্রতিশ্রুতি অনুযায়ী সহায়তা না পাওয়ায় আক্ষেপ তার বাবার আদর স্নেহ থেকে বঞ্চিত 2 শিশু ফারিয়া তাবাসসুম ফারহা আর ফাহিম মাহমুদ। কোথায় আমার চুনের মালিক আনিয়েছে না ধান, এখনো কি শেষ হয়নি, তাই কোটা আন্দোলন। 5 আগস্ট থানা মোড়ে গুলিবিদ্ধ আশরাফুলকে বাঁচাতে গিয়ে বুলেটবিদ্ধ হন ব্যবসায়ী নাজমুল সাকিব। শরীরে শত শত স্প্রিন্টার নিয়ে আজও বিছনায় কাতরাচ্ছেন তিনি। সংবাদ সংগ্রহ করতে গিয়ে বুলেটবিদ্ধ হন তরুণ সাংবাদিক খালিদ সাইফুল। 5 আগস্ট থেকে শুরু করে 5 অক্টোবর পর্যন্ত টানা বিছানায়। পূর্ণতা আসবে তখনই যখন এই আহতরা সুস্থ হবে, আহতরা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে, যাদের অঙ্গহানি হয়েছে তাদের সর্বোচ্চ পরিমাণ সরকার সার্বিক সহযোগিতা করবে। জুলাই আন্দোলনে হতাহতদের পাশে সরকার আছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। জেলা পরিষদ থেকে প্রতিটি ফ্যামিলিকে আমরা 30,000 টাকা করে দিয়েছি। এছাড়া
আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে, যদি ফ্যামিলির কেউ যোগ্য থাকে তাদেরকে চাকরিতে সুযোগ সুবিধা দেওয়া হবে এবং এছাড়া অন্যান্য মানে যে কোনো ধরনের সমস্যায় আমরা তাদের পাশে থাকি আর কি। অবস্থিত পু মাই টিভি। VM ইন্টারন্যাশনাল লিমিটেড মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জনাব নাসির উদ্দিন সাথীর জন্মদিন উপলক্ষে আনন্দঘন পরিবেশে এক দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে মাই টিভি চট্টগ্রাম ব্যুরো অফিস। নগরীর কাজের দেউরস্থ অবস্থিত ব্যুরো অফিস স্টেডিয়াম শপিং কমপ্লেক্সে এই আয়োজন অনুষ্ঠিত হয়। এতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কমপ্লেক্সের পেশ ইমাম হাফেজ মাওলানা তানভীর হাসান। তিনি উপস্থিত সকলের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও পারিবারিক সুখ শান্তির জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান। এ সময় উপস্থিত ছিলেন মাই টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান হাজী মোহাম্মদ নুরুল কবির, সিনিয়র ভিডিও জার্নালিস্ট মোহাম্মদ মামুনুর রশিদ এবং অফিস সহকারী মোহাম্মদ শফিকুল ইসলাম সহ অন্যান্যরা। আমার চোখে জুলাই বিপ্লব তারুণ্যের গণঅভ্যুত্থান পালন উপলক্ষে কুড়িগ্রামে দ্বিতীয় দিনেও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগ কুড়িগ্রাম জেলা পরিষদের বাস্তবায়নে জেলা পরিষদ কার্যালয় থেকে প্রধান নির্বাহী এর নেতৃত্বে শতাধিক শিক্ষার্থীর সম্পৃক্ততায় শহর এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম পরিচালনা করা হয়। সকালে দ্বিতীয় পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরোজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মিজানুর রহমান সহ জেলা পরিষদের সকল কর্মচারী, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা। বরিশাল BM কলেজের এক অধ্যাপকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। সকালে BM কলেজের ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা বলেন, তার কাছে প্রাইভেট পড়তে শিক্ষার্থীদের চাপ প্রয়োগ করেন। এতে সম্মত না হলে ইনকোর্স ও মৌখিক পরীক্ষায় কম নম্বর দেওয়ার হুমকি দেন। এসব ঘটনার প্রতিকার চেয়ে অর্ধশত শিক্ষার্থী কলেজের অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দেন। এর প্রেক্ষিতে শিক্ষার্থীদের হুমকি ধমকি দেওয়া সহ কোনো কার্যক্রম দেখতে না পাওয়ায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন এবং দ্রুত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস ও NSI এর অভিযানে জব্দ করা হয়েছে 190 কার্টন প্লাটিনাম সিগারেট ও 920 কৌটা আমদানি নিষিদ্ধ পাকিস্তানি ডিউক্রিম। সকালে US বাংলার আবুধাবি থেকে আসা ফ্লাইটের 2 যাত্রীর ব্যাগে এসব পাওয়া যায়। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, ফেনীর ছাগলনাইয়ার নূর নবী ও চট্টগ্রাম হাট হাজারীর মোহাম্মদ মিজানুর রহমান আন্তর্জাতিক আগমনী হলে ইমিগ্রেশন শেষে ব্যাগেজ নিয়ে বিমানবন্দর কাস্টমসের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় স্ক্যানিংয়ের সন্দেহ হলে তল্লাশি চালিয়ে এসব পণ্য জব্দ করে বিমানবন্দর কর্তৃপক্ষ। নওগাঁর নিয়ামতপুর উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায়ে আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। দুপুরে নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1 এর বিচারক আসামস জগলুল হোসেন এ রায় দেন। রায় ঘোষণার সময় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মোস্তাফিজুর রহমান আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায়ের পাশাপাশি তার 20,000 টাকা জরিমানাও করা হয়। রংপুরের পীরগঞ্জের চতরা এলাকায় ব্যবসায়ী আশরাফুল হত্যা মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। দুপুরে রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ খোদা মোহাম্মদ নাজির এ রায় প্রদান করেন। 2015 সালের 15 জানুয়ারি পীরগঞ্জের এলাকার ব্যবসায়ী আশরাফুল বাসা থেকে বের হওয়ার পরে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি করার পরেও তার কোনো সন্ধান না পাওয়ায় এ ব্যাপারে পীরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করে তার স্বজনরা। ঘটনার 1 মাস পর 15 ফেব্রুয়ারি তারিখে স্থানীয় চতরা এলাকার বন্যা আশ্রয়ন কেন্দ্রের একটি সেফটি ট্যাঙ্ক থেকে ব্যবসায়ী আশরাফুলের লাশ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে নিহতের স্ত্রী মোর্শেদা খাতুন বাদী হয়ে পীরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে। নরসিংদীর বেলাবতে পারফরমেন্স বেসড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিমের
আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 2022-23 সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় যারা শ্রেষ্ঠ হয়েছেন তাদের মধ্যে 26 জন কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল করিম। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ASM আব্দুল খালিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার আলামিন হাওলাদার, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মুহিবুর রহমান সিদ্দিক সহ অন্যান্যরা। মুন্সিগঞ্জের গজারিয়ায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দিয়েছে গজারিয়া উপজেলা প্রশাসন। দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে জিপিএ 5 প্রাপ্ত 90 জন কৃতী শিক্ষার্থীদের মাঝে এই সংবর্ধনা দেওয়া হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আকম মোজাম্মেল হক, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান, উপজেলা সহকারী কমিশনার হামিদা মোস্তফা, উপজেলা শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন। ঠাকুরগাঁও সদর উপজেলায় পারফরমেন্স বেসড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিমের আওতায় 2022-23 শিক্ষাবর্ষের 40 জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের এ উদ্যোগে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস এই পুরস্কার বিতরণের আয়োজন করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও সনদ তুলে দেন জেলার প্রশাসক ইশরাত ফারজানা। জেলা শিক্ষা অফিসার শাহিন আক্তার এর সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম, সরকারি কলেজের অধ্যক্ষ শামীম হোসেন সহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। বরিশালের আগৈলঝাড়ায় এসইডিপি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেসড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিমের আয়োজনে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হল রুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলার নির্বাহী কর্মকর্তা লিখন বণিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সরকারি কলেজ শাখার উপপরিচালক নুরুল হক শিকদার। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ হারুনুর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুর রহমান সহ অন্যান্যরা। চট্টগ্রামে প্রথমবারের মতো উদযাপিত হলো প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন ডে। নগরীর 5 লাইশ একটি কমিউনিটি সেন্টারে পুশাব চট্টগ্রাম জোনের আয়োজনে 24 জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্মরণে আয়োজিত এ কর্মসূচিতে শহীদ 12 শিক্ষার্থীর পরিবারকে দেয়া হয় সম্মাননা। আয়োজনে অংশ নেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও রাজনীতিকরা। পুশাব চট্টগ্রাম জোনের আহ্বায়ক মাসরুর আনোয়ার চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মহানগর জামায়াত ইসলামীর আমির এবং সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং এনসিপির জুবায়েরুল আলম মানিক সহ অন্যান্যরা। জুলাই পুনর্জাগরণ 2025 উপলক্ষে উপকূলীয় অঞ্চলে চিকিৎসা বঞ্চিত মানুষদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। নৌবাহিনী প্রধানের প্রত্যক্ষ নির্দেশনায় চট্টগ্রাম নৌ অঞ্চলের উদ্যোগে সেন্ট মার্টিন, পেকুয়া, কুতুবদিয়া, আনোয়ারা ও কাপ্তাইয়ে পরিচালিত হয় মেডিকেল ক্যাম্প। সেখানে সাধারণ মানুষদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ দেয়া হয়। এলাকাবাসী নৌবাহিনীর এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। গাজীপুরের কালিয়াকৈরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে কালিয়াকৈর উপজেলার সফিপুরে এই মানববন্ধনের আয়োজন করে স্থানীয় অভিভাবক ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন ফুলকুড়ি কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক এম তুষারি, মৌচাক আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মামুনুর রশিদ, রতনপুর সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক রাকিবুল ইসলাম।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মন্ত্রী ও এমপি লুৎফর রহমান খান আজাদ বলেছেন, সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে। যেখানে মানুষের অধিকার থাকবে, মানুষের কথা বলার অধিকার থাকবে, ভোট দেওয়ার অধিকার থাকবে, সেই সুন্দর দেশ গঠনের জন্য বিএনপিকে দরকার। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা জনগণের মাঝে প্রচারের লক্ষ্যে উপজেলার লক্ষিন্দর ইউনিয়ন বিএনপি আয়োজিত গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম। গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা ৯ নং ওয়ার্ড বিএনপি নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে কয়েক শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক জুলফিকার আলী জনি, কালিয়াকৈর পৌর শ্রমিক দলের সভাপতি AK আজাদ ও মোহাম্মদ রিয়াজ আহমেদ সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বকেয়া বেতন ভাতা ও চাকরি পুনর্বহালের দাবিতে নেত্রকোনা সিভিল সার্জন অফিসের মূল ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলার 10 উপজেলার বিভিন্ন পদে আউটসোর্সিং এর কর্মচারীরা। নেত্রকোনা সিভিল সার্জন অফিসের সামনে ঘণ্টাব্যাপী চলা অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন আউটসোর্সিং এ কর্মরত কর্মচারী রিনা, কালাম, জহুরা সহ অন্যান্যরা। বক্তারা অবিলম্বে তাদের বকেয়া বেতন ভাতা পরিশোধ করে চাকরিতে পুনর্বহাল সহ 3 দফা দাবি তুলে ধরেন। দুর্নীতি করব না, দুর্নীতি সইব না, এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলার দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয় ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজনে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতায় মোট 8টি স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কুমারখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রফিক বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা SM মিকাইল ইসলাম। অন্যান্যদের মধ্যে কুষ্টিয়া দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নীলকমল পাল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র ছাত্রী সহ অনেকে উপস্থিত ছিলেন। রংপুরে জুলাই 36 গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। সোমবার বিকালে রংপুর জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম। রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ আবু সাইদের বাবা মকবুল হোসেন, বড় ভাই রমজান আলী, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার নরেশ চাকমা, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শাহ মমতাজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম, জেলা পুলিশ সুপার আবু সাইম সহ অন্যান্যরা। রংপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা এই টুর্নামেন্ট রংপুরের 8টি উপজেলার দল অংশগ্রহণ করেছে। বগুড়ায় তারুণের উৎসব উপলক্ষে জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট খেলার উদ্বোধন ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সকালে শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। এ সময় অন্যান্যদের মধ্যে পুলিশ সুপার জেদান আল মুসা, PPM বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান, সজল কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব তোসাদ্দেক হোসেন, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন উপস্থিত ছিলেন। বগুড়া 2 পয়েন্টের ব্যবধান 5-3।